অনিন্দিতা মাথা পেছনে সরালো তড়িৎ, কিন্তু ইজাদ সবেগে এসে তার মাথাটা পেছন থেকে চেপে ধরে, মুখ টেনে সামনে এনে ঠোঁটে ঠোঁট ডুবায়। কাটায় কাটায় 2 মিনিটে আদর পুষিয়ে সে সরে আসে। অনিন্দিতার সঙ্গে সঙ্গেই মাথা নুয়ে ফেলল। অজানা কারণবশত সে ইজানকে আটকাতে পারে না। তার স্পর্শ সে গভীরভাবে অনুভব করতে পারে, খুব করে বুঝতে পারে সে স্পর্শে কতটা ভালোবাসা মায়া জড়িয়ে আছে। ইজান এবার ধুম করে তার কোলে মাথা রাখে, অতি সন্তর্পণে নরম ডান হাতটা টেনে চুলের ভাঁজে রেখে চলে। তুমি কি এখনো আমাকে খুব অপছন্দ করো? চোখের পাতা বন্ধ করে সে অপেক্ষা করলো উত্তরের, অথচ উত্তর এলো না। আজ যেন মেয়েটা কথা না বলার পণ করেছে। ইজান তার হাত ফের টেনে আনে, শুকনো ওষ্ঠদায় ছোঁয়ায় কথার ফাঁকে। মেয়েলি সত্তা তখন লজ্জায় কুকড়ে, শুভ্র গালে যেন কেউ মুঠো ভর্তি আবির মেখে দিয়েছে। ইজান বুকের উপর হাতটা চেপে রেখে বলল, তুমি জানো বাবার এই অবস্থা কে করেছে? কে? কুণ্ঠিত স্বরের পাল্টা প্রশ্নে ইজান চোখ বন্ধ করে বড় বড় দম ফেলল, বলল, আমার একমাত্র চাচা। মানে? অবাক কণ্ঠস্বর। প্রকৃতি তখন নিজের মতো ব্যস্ত। ফিনফিনে শীতল হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকছে, জানলার মেলে রাখা পর্দাগুলো উঠছে। সেই হাওয়া আনন্দিতা চিত্ত শীতল করতে সক্ষম, কিন্তু মন উহো। কোলের উপর শুয়ে থাকা পুরুষ ছাড়া এই কাজ করা কার সাধ্যে আছে? ইজান জানালার দিকে তাকিয়ে থেকে বলল, সিনথিয়া সুভার বাবা। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয় বলো, যে আপন ভাইকে মারার প্ল্যান করবে? আনন্দিতা বাকরুদ্ধ, পিটপিট করে ইজানের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিচ্ছুটি সে করছে না, বলছে না। আমি তাকেই মেরেছি অনি, স্বেচ্ছায় সজ্ঞানে। ইজান ফের বলল। অনিন্দিতার ফুফু আসলেন দুপুরের একটু পর, সন্ধ্যার আগে আগে চলেও যাবেন। অনিন্দিতার সঙ্গেই থাকলেন উনি পুরোটার সময়। জাফর খুব তাড়াহুড়োই অনিন্দিতার বিয়ে দিয়েছেন, তাই বলে আপন ফুফুকেও দাওয়াত দিবে না, সে নিয়েই জাফর আর ভদ্রমহিলার ভেতরে নীরব রেষারেষি চলছে। তবে তার 1% প্রভাবও অনিন্দিতার উপর পড়ছে না। সে চুপচাপ বসে বসে ফুফুর সঙ্গে মাথা দোলালো। আলাপচারিতা শেষে যাওয়ার সময় আসতে ভদ্রমহিলা খুব করে কাঁদলেন, অথচ অনিন্দিতার একটুও কান্না পেল না। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ছাড়া সে কিছুই করল না। উনি যেতে ইজান তাড়া দেওয়া শুরু করলো, বাড়ি ফিরবে বলে। গাড়িটারি সঙ্গে আছে, যেতে আর কতক্ষণ। কিন্তু আফরোজা আইঢাই করছিলেন বারবার, তবে ইজান তার কথায় অটল। কেউ টলাতে পারেনি শেষ অবধি। বইয়ের ব্যাগটা হাতে তুলে সে আগে ভাগে গাড়িতে উঠে গেল। অত সে মন খারাপ করে এসে জানালায় টোকা দিয়ে বলল, একদিন থেকে গেলে কি হতো ভাইয়া? ইজান হাসে। মেয়েটা চোখমুখ মায়ায় ভরা, কথাবার্তা শুনে আর দেখে মনেই হয় না সে এত ছোট। শরৎ কি করে এর মায়া ডিঙিয়ে চলে। অনিন্দিতা গাড়িতে উঠে বসার আগে অতসী তাকে চাপটে ধরে, গালে চুমু দিয়ে বলে, আমি কিন্তু তোমায় দেখতে যাব আপি। ইজান তৎক্ষণাৎ জানলা গলিয়ে মুখ বের করে, ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা। চটপটে গলায় সে বলে, তাহলে তো শরৎকে পাঠাতে হবে। অতসী লজ্জা পেল না, তবে এক কারণবশত সে খুব তেতে ওঠে। ঝাঁঝালো কণ্ঠে বলে, না না, অন্য কাউকে পাঠাবেন। 2 দিন পার হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে খুব কম সময়, কিন্তু খুশির মধ্যে এই 2 দিন 2 যুগের চেয়ে কম নয়। নিবরাস নিয়ম করে সকাল রাতে কল দেয়, টুকটাক কথা হয়, কিন্তু তাতে কি আর মন ভরে খুশির? এক কোনাও না। বুকটা শুধু মরুর তপ্ত ভূমির ন্যায় খা খা করে। রাতে সে ঘুমাতে পারে না। পাশে তার ভাইয়ের ছেলেটা কি আরামে ঘুমায়, তাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। কিন্তু খুশি রাত কাটায় সিলিংয়ের দিকে চেয়ে চেয়ে। সে আজ আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখেছে। চোয়াল ভেঙে যাচ্ছে, চেহারার প্রাঞ্জলতা, ভাস্বর সবকিছুই গায়েব। এই খুশিকে যে কেউ দেখলে চমকাবে, খুব করে কটাক্ষ করবে। কটা দিনের ব্যবধানেই তাকে দেখতে বাজে লাগছে। সবাই বলবে সে খাওয়া দাওয়া করে না, কিন্তু এমন হাল তো খাবারের জন্য হয়নি। এমন হাল হয়েছে একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আজ 3য় দিন। খাবিরের বাড়ির চারপাশটা গাছগাছালিতে ভর্তি, কিন্তু গেট পেরোলেই মেইন রোড। খুশি আজ অনেকদিন পর বাইরে একা বেরোনোর সাহস সঞ্চয় করলো। কোলে তার ভাইয়ের 2 বছরের ছেলেটা, তাকে নিয়েই খুশি গেট পেরিয়েই বেরোলো। খেয়ালে আসেনি গেটের ধারে একটা কালো রঙের দামি গাড়ি স্থির। ড্রাইভিং সিটে বসা পুরুষটা তাকে দেখা মাত্রই লাফিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। খুশি সাবধানে রাস্তা পার হলো। ওদিকে খালি জমি পড়ে আছে, বাতাসের ছাপটা আসছে দক্ষিণ প্রান্ত থেকে। একবার বুক ভরে নিঃশ্বাস টানে ও সেকেন্ডের মাথায় শোনা যায় পুরুষালী ভারিক্কি এক স্বর, মিসেস জুবায়ের, হাউ আর ইউ? খুশি চমকে উঠে পাশ ফিরে।
সানগ্লাস পরিহিত আজতকে চেনা কঠিন কিছু নয়। কণ্ঠটাও আজ খুব করে পরিচিত মনে হলো। আজত ক্রুর হাসে। মেয়েটার নেত্রজোড়া ক্রমে প্রকট হচ্ছে বিস্ময়, নাম না জানা ভয়ে। খুশি ঢোক গিলে বুকের সঙ্গে বাচ্চাটাকে মিশিয়ে বলে, আপনি চিনেছেন? যদিও আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি কখনো, আলাদা করে দিতে হবে। কে? আপনি কি চাই? বারবার কেন সামনে আসছেন? ভীত সন্ত্রস্ত খুশি অক্ষিকটরে এক ঝাঁকে স্পষ্ট ভয় দেখিয়ে আজত হাসে। তার ভালো লাগছে। ও সামান্য ঝুঁকে বলে, আমি আজাদ রাব্বি, আবিহার ভাই। আবিহাকে চেনেন তো? আবিহা? চমকপ্রদ কণ্ঠ। খুশির চোখ ঝাপসা হয়, মাথা ভনভন করে ওঠে। আজত সেই ক্রুরদার হাসি বজায় রেখে বলে, জি আবিহা, তোমার স্বামীর প্রথম স্ত্রী। যাজ্ঞে শুনলাম তোমার নাকি বাচ্চা নষ্ট হয়েছে। খুশি ভাষাহারা বনের রইল। পলক ঝাপড়িয়ে দেখে গেল সামনে দাঁড়ানো আজতকে। কেউ এত সহজ ভাষায় হৃদয়ে আঘাত দিতে পারে? ভেতরটা দুমড়ে ফেলতে পারে? ও যেন বোবা হয়ে গেল। কণ্ঠনালী চিড়ে একটা ধ্বনি অবধি বেরোলো। পা চালিয়ে যাওয়ার শক্তিও পেল না। আজত ফের বলল, আবিহাকে নিব্রাস বিয়ে করেছে ভালোবেসে। কখনো কি শুনেছ ভালোবাসা ফুরিয়ে যায়? কথার ফাঁকে মুখটা বেশ দুঃখী দুঃখী বানালো সে। কণ্ঠে আফসোসের সুর টেনে বলল, নিব্রাস আমার খুব ভালো বন্ধু। কাল দেখা হলে মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বাবা ডাকটা শুনতে পেল না বেচারা। অক্ষমতা একটা ব্যাপার তো আছেই, সঙ্গে পাপ বলতেও কিছু আছে। অন্যের ঘর ভেঙে সেই ধ্বংসরূপে দাঁড়িয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। খুশি চোখ নামিয়ে ফেলে। বক্ষে বয়ে চলে উথাল পাতাল ঝড়। নেত্রযুগল ননা জলে টইটুম্বুর। একজন অপরিচিত মানুষের মুখে এমন কথা শুনতে হবে সে ভাবেনি কোনো কালে। খুশি খুব কষ্টে পা চালায়। আজও ওদের সম্পূর্ণ উপেক্ষা করে সে ত্রস্ত পায়ে গেটের দিকে এগোয়। যেতে যেতে বোধহয় আজ এই অপরাহ্নে বের হওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। অনিন্দিতা সকাল থেকে দেখছে দুজন লোক বাগানের চারপাশে ঘুরঘুর করছে, বিশেষ করে দোলনার পাশটায় কি যেন করছে বারবার। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে ইজানের দেখা মিলল। অক্লিষ্ট চিত্তে সে রুমে গিয়ে অনিন্দিতাকে দেখেই এক পেশে হাসে। সময় না খুইয়ে সে দ্রুত ফ্রেশ হয়ে আসে। অনিন্দিতা তখনও ঠায় দাঁড়িয়ে। ইজান বেরোতেই প্রশ্ন করল, বাগানের লোকগুলো কি গার্ডস? ইজান মুকুচকে হাসে, বলে, ওদের কোন দিক দিয়ে গার্ডস লাগবে? তাহলে মালি? তোমার জন্য একটা গিফট আছে। মুহূর্তেই অনিন্দিতা ভাবুক হয়। কি? চলো নিচে চলো। হাত টেনে তাকে নিচে নিয়ে আসে ইজান। সবাই যে যার রুমে। বসার ঘর ফেলে ওরা বাইরে আসে। লোকগুলো ততক্ষণে চলে গেছে। গেটের দিকে লাইট জ্বলছে। তার আলোয় দোলনাটার দিকে দৃষ্টি যেতেই অনিন্দিতা চোয়াল ঝুলে পড়ে। হতবিহ্বল হয়ে ইজানের দিকে তাকায়। সে তার দিকেই চেয়েছিল। স্রোতহীন কোনো নদীর মতন শান্ত তার দৃষ্টি। ইজান ঢের বুঝতে পারে। হতবিহ্বল নেত্রযুগলের গহীনে থাকা খুশির ফোয়ারা। ইজন চোখ না সরিয়েই বলল, ঘরে ভালো না লাগলে এখানে এসে দোলনায় দোল খেতে পারবে। জ্যাকো এমনিতেই এখন ওর নিজের ঘরে থাকে, ভয় নেই। মোহনীয় কণ্ঠে। অনিন্দিতার হাত খসখসে। শক্ত হাতের মুঠোয় বন্দি ছিল। কিন্তু ইজানের কথা শেষ হতেই অনিন্দিতা অন্য হাতে তার সেই হাত জড়িয়ে ধরে। গা ঘেঁষে ভীষণ মায়াভরা গলায় বলে, ধন্যবাদ ইজান, খুব খুব ধন্যবাদ। ভরসন্ধ্যায় দুজনের চার চোখ তখন একই রেখায় স্থির। দৃষ্টির অতল গভীরে কোথাও যেন সুপ্ত ভালোবাসা লুকিয়ে আছে। আঙুলের ফাঁকে আঙুল ডুবাতেই তখন পিছন হতে চিৎকার ভেসে আসে, ভাইয়া ভাইয়া জলদি আসো, বাবা কেমন যেন করছে। ভরসন্ধ্যায় আচানক ইয়াকুব খন্দকারের নিঃশ্বাস রুদ্ধ হয়। আশার শরীরটা শত চেষ্টায়ও নড়ে না। তবে চোখ মুখের করুণ অবস্থার অস্ফুট স্বরের আর্তনাদে কামিনের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। উত্তেজিত হয়ে পড়েন উনি। বারবার স্বামীর শিয়রে বসে বিলাপ জোরে দিতে যান, কিন্তু ইমাদ তার কাঁধ চেপে একটু দূরে নিয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলে, মামুনি কাঁদে না, বাবা একদম সুস্থ আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শুধু, ডাক্তার আসছে। তুমি কান্না করলে বাবা আরো দুর্বল হবে। বলো। ছেলের কথায় ধৈর্যচ্যুতি ঘটে। নীরবের কান্না এবার হাউমাউ কান্নায় পরিণত হয়। ইমাদ শক্ত করে তাকে বুকের সঙ্গে মিশিয়ে রাখে। ততক্ষণে ঘরের দোরে সবাই উপস্থিত হয়েছে। ইজান হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে বাবার পাশে হাঁটু গেড়ে বসে ডাকে, বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ? বাবা তাকাও না। ইয়াকুব তাকাচ্ছেন না। চোখের পাতার কাপাকাপি সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমেই কমে যাচ্ছে।
খুব কষ্টে দম টানছেন শুধু। ইজান শক্ত হয়ে বসে রইল। বাবার এক হাত সন্তপর্ণে মুঠোয় নিয়ে আবার ডাকলো, বাবা। এত সুমধুর স্বরের বিপরীতে কেবল শুয়ে থাকা ইয়াকুব একটা লম্বা দম টানলেন। দীর্ঘ 60 বছরের শেষ নিঃশ্বাসটা টানলেন তিনি খুব সময় নিয়ে। ইজান বুঝতে পারল তা, কিন্তু মন মানল না। হাত ক্রমাগত ঝাঁকিয়ে আবার ডাকলো, বাবা, ও বাবা। ভদ্রলোকের নিঃশ্বাস পড়ছে না, শরীরটা প্রদমে স্থির। এতটা স্থির তাকে ঘুমের ঘুরে কখনো লাগে না। অনিন্দিতা ব্যতিব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়িয়েছে। ভয়াতুর দৃষ্টিতে নিথর দেহটায় চোখ বুলিয়ে সে নাকের কাছে হাত নেয়। মুহূর্তেই সে ছিটকে সরে এলো, ঠোঁট ভেঙে কেঁদে ফেলে, বিড়বিড় করে, বাবার নিঃশ্বাস আসছে না। ইজান শক্ত বেমর, সবকিছু যেন অবিশ্বাস্য ঠেকল। মনে হলো বাবা গভীর নিদ্রায় বিভোর, একটু পর জেগে উঠবেন, তাকে দেখে গাল ভরে হাসবেন। কিন্তু হায়, তা যদি সম্ভব হতো! টালমাটাল পায়ে ততক্ষণে আমিনও অন্য পাশে এসে দাঁড়িয়েছে। কম্পিত স্বরে সে একবার বলল, বাবা, চোখটা খুলো। প্রত্যুত্তর না পেয়ে সে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। একাধিক মানুষের কান্নার আওয়াজ তখন দেয়ালে বাড়ি খেল। কেবল ইজান বাবার হাত চেপে বসে রইল। অনরচিত্তে একধানে বাবার অল্প কুচকানো চামড়ার চেহারাটাই তাকিয়ে রইল অনেকক্ষণ। ডাক্তার এলেন বহু পরে। যতক্ষণে এসেছেন ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। ইয়াকুব খন্দকার তখন এই পৃথিবীতে নেই, তার শরীরটা শুধু বিছানায় পড়ে আছে। ডাক্তার শুকনো মুখে মৃত্যুর নিশ্চয়তা দিলেন শুধু। এরপরই বাড়িটার পরিস্থিতি গুমট হলো। জানাজা পড়ানো হলো পরের দিন। ইয়াকুবের পলিটিক্যাল পার্সোনালিটি ছিল ভিন্ন, আলাদা, নিট অ্যান্ড ক্লিন। ভদ্রলোকের শত্রুর পাশাপাশি তাই শুভাকাঙ্ক্ষীরও অভাব ছিল না। সেজন্যই জানাজায় বহু লোক সমাগম দেখা গেল। দাফনের কাজ শেষে সবাই একে একে ফিরে এলেও এজান নতুন কবরটার পাশে দাঁড়িয়ে রইল। খেয়াল করেনি তখনও দুই ধারে তার দুই ভাইও রয়ে গেছে। ইয়ামিনের গাল বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে, চোখ দুটো নামানো, ইমাদের শুকনো চেহারা। তার কান্নাকাটি খানিক পূর্বেই থেমে গেছে। দুই ভাই না হয় একটু হলেও কেঁদেছে, কিন্তু ইজান রাত থেকে কেমন থম মেরে আছে, না কাছে না কিছু বলছে। অদ্ভুত। ওরা বাড়ি ফিরল ঘন্টাখানেক পর। বাড়ি ফিরতেই তিন ভাইয়ের মন মস্তিষ্ক আরো দুর্বল হলো। কামিনীর বিরতিহীন কান্না তাদের কানে ঝংকার তুলছে। ইজানের চোখ জ্বলছে, তবে সে কাঁদছে না। মায়ের পাশে বসে তাকে বুকে জড়িয়ে রাখলো সে। টু শব্দ অবধি কণ্ঠ চিড়ে বেরোলো না। সান্ত্বনাটা তাই নীরবেই দিতে হলো। কামিনী একাধারে কান্না করতে করতে দুর্বল হয়ে পড়লেন। জ্ঞান হারানোর পূর্বেই তাকে ধরে নিয়ে রুমে শুয়ে দেয়া হলো। মাকে এক পলক দেখে রুমে চলে এলো ইজান। অনিন্দিতা কখন পিছু পিছু এসেছে সে জানে না। ঘরে পা ফেলতেই পেছন থেকে ভাঙা কণ্ঠ শোনা যায়, ইজান। তখনই তার অস্তিত্ব টের পায় ইজান। বেখেয়ালে একবার পেছন ঘুরেছে, জবাব দেয়। অনিন্দিতার দরজাটা হালকা ভিড়িয়ে আসে। ওদের আত্মীয় স্বজনদের সংখ্যা কম, কেবল কল্পনা আর নিয়ন বাদে বাকিরা প্রায় চলে গেছে। অনিন্দিতার চোখ মুখ ফোলা। তার রোজকার একটা অভ্যাস ছিল, সন্ধ্যা থেকে একবার হলে ইয়াকুব খন্দকারের ঘরে যাওয়া, গল্প করা, মিষ্টি সুরে বাবা ডাকা। তাকে দেখলেই নিজের বাবার কথা মনে পড়ত অনিন্দিতার। বাবার অভাবটা দীর্ঘদিন পর একটু মোচন হয়েছিল, সেইটুকু এখন হারিয়ে গেল। ইজান চোখের ইশারায় তাকে বিছানায় বসতে বলল। অনিন্দিতা দ্বিরুক্তি করল না। বিছানায় পা তুলে বসতে কোলের উপর মাথাটা এলিয়ে দিল ইজান। ক্লান্ত অবসন্ন দেহটা কঠিন খোলস ছেড়ে নেতিয়ে গেল মুহূর্তে। ও চোখ বন্ধ করে বলল, খেয়েছো কিছু? আপনি তো খাননি, কিছু আনি খাইয়ে দিই? খিদে নেই অনিন্দিতা। অবস্বাভাবিক নেতৃত্ব শোনালো তার কণ্ঠ। অনিন্দিতা চুলের উপর হাত বুলোয় নিরেট স্বরে উদ্বিগ্নতা নিয়ে বলে, শরীর খারাপ করবে তো। কথার পিঠে আর প্রত্যুত্তর ভেসে এলো না। কঠোরতার চাদরে মোড়ানো ব্যক্তিত্বটা কেমন নুয়ে এলো। পেটের কাজটাই মুখ গুজে দুহাতে কোমর পেঁচিয়ে ধরল। অনিন্দিতার বিন্দু পরিমাণও অস্বস্তি হলো না। এই স্পর্শে সে অভ্যস্ত। মিনিট খানেক গড়াতেই বোধ হলো অশ্রু জলে পেটের দিকটার কামিজ সিক্ত হচ্ছে। মন্থর গতিতে ছোট ছোট গরম নিঃশ্বাস পড়ছে। চুলের রাজ্যে হারিয়ে যাওয়ার ডান হাতটা স্বল্প সময়ের জন্যেই অচিরেই থেমে যায়। কান্না করাটা অস্বাভাবিক কিছু নয়, তবে অনিন্দিতা জমে গেল কি এক কারণবশত। এই ভঙ্গুর ইজানকে দেখে সে অভ্যস্ত নয় বলেই হয়তো। মেদুর একটা গন্ধ ঘ্রাণেন্দ্রিয় প্রবেশ করছে। মেয়েটা আপদমস্তকে যেন একটা সুঘ্রাণ ছড়ানো ফুল। ইজান বুক ভরে নিঃশ্বাস টানতেই দুই চোখে ঘুম ভর করে। গত রাতের অনিদ্রাকে অক্লিষ্ট চিত্ত চুলের ভাঁজে নিখাত আদর পেয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। নিবরাসকে ইদানিং বড্ড অন্যমনস্ক দেখায়, সেটা অবশ্য সে নিজে বুঝতে পারে না। তবে তার আশেপাশের মানুষজন ঢের বলছে, বিশেষ করে তার ম্যানেজার তারিক।
কাজের সূত্রে তাকে সারাক্ষণই নির্বাসের সঙ্গে থাকতে হয়। গত 15 দিন যাবৎ মানুষটা নিজেকে কাজে ডুবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ নতুন প্রজেক্ট হাতে পাওয়া সত্ত্বেও সে নিজের পুরোটা প্রণিধান তাতে বিলিয়ে দিতে অক্ষম। কারণটা অবশ্য অজানা নয় তারিকের, তাই সে আজ ভয়ে ডট ছুঁড়িয়ে ফেলে নিব্রাসকে একটু কোম্পানি দিতে চাইল। কেবিনের দরজায় নখ হতেই নিব্রাসের ধ্যান ছুটে একমনে সে তাকিয়েছিল বন্ধ ল্যাপটপটার ওপর। চোখের ইশারায় তারিককে পারমিশন দিতে সে ভেতরে ঢুকে। বসার পারমিশনটাও সেকেন্ড খানেকের মাথায় পেয়ে যায় ও। চট করে চেয়ারে বসে আমায় হেসে বলে, স্যার কেমন আছেন? ভালো আছি তারিক, তুমি? আমিও স্যার। একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? নিব্রাসের ললাটে স্পষ্ট ভাঁজ পড়ে, বিরক্তির নাকি বিস্ময়ের বুঝতে পারল না তারিক। কেবল হাসি হাসি মুখে সেই অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে চাইল। নিব্রাস চোখ সরিয়ে হেয়ালি সুরে শুধালো, হঠাৎ এই প্রশ্ন? এমনি স্যার, আপনাকে খুব টায়ার্ড দেখায়, মনে হয় কোনো কিছু নিয়ে আপসেট। ও ম্যাম কেমন আছে স্যার? মিনমিন স্বরে জিজ্ঞেস করে তারিক। নিব্রাস নির্বিকার কণ্ঠে জবাব দেয়, ভালো। স্যার নতুন প্রজেক্টটা খুব স্ট্যান্ড আমাদের জন্য। জানি তারিক। বিদেশি ক্লায়েন্ট স্যার, আপনিই বলেছেন ভেবেচিন্তে এগোতে। স্যার আপনাকে সত্যি খুব বিষণ্ণ লাগে, আপসেট থাকলেও কোথা থেকে ঘুরে আসুন ম্যামকে নিয়ে, এরপর না হয় প্রজেক্ট নিয়ে ভাবা যাবে। খুবই নিচু স্বর, দৃষ্টিও নত তারিকের, মনে ভয়ভীতির অগাধ আনাগোনা, চেহারায়ও তাই স্পষ্ট। নিব্রাস খেপল বলে, কিন্তু মিনিট খানেক গোড়ালেও অপর প্রান্ত হতে কোনরূপ বিকার প্রকাশিত হলো না। তারিক অবাক হয়ে মাথা তুলে তার দৃষ্টি দেখে নিব্রাস নির্লিপ্ত কণ্ঠে বলে, ভুল বলনি, আসলে রেস্ট প্রয়োজন আমার। ধন্যবাদ তারিক। খুশি বিছানায় ছটফট করছে। সদ্য বিছানাও নতুন চারটা পুরো দস্তুর কুঁচকে গেছে। তাকে দেখতে অতিমাত্রায় বিধ্বস্ত লাগছে। চেহারায় কোনো আলাদা মায়া নেই, লাবণ্যও নেই। সে যেন কোনো রোবটে পরিণত হয়েছে। এজন্যই বুঝি নিব্রাস তাকে আর চায় না। রাত তখন 2:30। আজ খুশি একাই রুমে। খুব করে চাইল যেন এক চিলতে স্বস্তির ঘুম চোখে ধরা দেয়, কিন্তু তার মন বাসনা পূর্ণ হলো না। ও একসময় উঠে বসে। জানলার কপাট উন্মুক্ত, হুড়মুড় করে শীতল বাতাস প্রবেশ করছে, ঘর জুড়ে রাজত্ব করছে। গা শিরশিরিয়ে উঠছে। খুশি খোলা জানালার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল, কিছুটা এলোমেলো, দিকশূন্য দৃষ্টি, কণ্ঠটাও বড্ড প্রাণহীন। কি করলে আপনার মন পাবো নিব্রাস? নিব্রাস নেই, তাই উত্তরের খাতাটাও শূন্য পড়ে রইল। এই মুহূর্তে সে হয়তো একা বিছানায় খুব আরাম করে ঘুমোচ্ছে। শুধুমাত্র সে না, সবাই ঘুমাচ্ছে। কেবল খুশির বুকে যত যাতনা। সে রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না। গতকাল ভোরের আগে সামান্য চোখ লেগে এসেছিল, অথচ চোখের পাতা বন্ধ করতে সে দেখতে পেল আগুন সুন্দরী এক মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। মেয়েটা আবিহা। সে খুশিকে দেখে খুব তাচ্ছিল্য করে হেসেছে। তার সঙ্গে একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটা খুশির, যাকে সে নিজের দোষে হারিয়েছে। সেই বাচ্চাটা আভিয়ার সঙ্গে লেপ্টে ছিল। খুশি দুহাত পাতালেও বুকে আসেনি। হেঁটছে বিষাদের আর কি আছে। খুশি ঘন ঘন নিঃশ্বাস ফেলে, খুব দৃঢ় গলায় বারবার বলতে থাকে, আমি কারো ঘর ভাঙিনি, আমি কারো ঘর ভাঙিনি। অর্পা দোতলা বাড়িটার দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে। সে এখানে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। রাতুল সিয়ার জেদের কাছে তাকে আর হার মানতে হয়েছে। অর্পা সে নিয়ে খুব রেগে আছে। এই বাড়িতে এলেই তার অস্বস্তি হয়, বিশেষ করে তার প্রতি ইয়ামিনের কিছু নিষিদ্ধ অনুভূতির কথা জানার পর থেকে। আজ ইয়াকুব খন্দকারের মৃত্যুর 4 দিন, মিলাদ পড়ানো হবে। লোক সমাগম ভালোই, সার্ভেন্টরা সব হুড়োহুড়ি করছে। অর্পা গুটি গুটি পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। রাতুল শিয়া ততক্ষণে অনিন্দিতাকে খুঁজতে হন্যে হয়ে পড়েছে। অর্পা একপাশে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর সে ইয়ামিনকে দেখতে পেল। সিঁড়ি ভেঙে স্লট গতিতে নামছে সে। বিমর্ষ চেহারা, চোখেও ওপর চিরচেনা চশমাটা নেই। দেখতে অন্য দিনের তুলনায় কিছুটা আলাদা, এলোমেলো, ভাবশূন্য লাগছে। সে বড়ই অবহেলার সহিত একবার চোখ তুলে তাকায়। চোখাচোখি হতেই অর্পা অপ্রস্তুত হয়, অথচ ইয়ামিন নির্বিকার। সেকেন্ডের মাথায় সে চোখটাও ফিরিয়ে নিয়েছে। অর্পার উপস্থিতিতে যেন তার কোনো বেকার নেই। ব্যাপারটায় বড্ড ভাবুক হলো অর্পা। ইয়ামিনের মোহ কি তবে কেটে গেছে? কেটে গেলে ভালো, অর্পার অযথা কোনো ঝামেলা পোহাতে হবে না আর। অথচ তার আন্দাজে সাজানো ধারণাটা ভুল। ইয়ামিন মিনিট 10 মাথায় পাশে এসে দাঁড়ালো, ঠেস দিয়ে পিঠ ঠেকালো দেয়ালে, মৃদু গলায় ডাকলো, অর্পা। অর্পা চমকালো না,
কিঞ্চিত হতাশ হলো। তবে হৃৎকুটিরে সূক্ষ্ম পরিবর্তন এলো। শত প্রজাপতি ডানানা ঝাপটালেও একটা কিছুর উদয় হলো। এত মায়া ভরা কণ্ঠ, ম্লান মুখ, উপেক্ষা করে অসম্ভব। ইয়ামিন ওকে কখনো নাম ধরে ডাকেনি। অপরূপা নামটা সে অর্পার জন্য প্রথম দিন থেকেই মনের ভেতর বরাদ্দ করে রেখেছে। অর্পার চাহনি সরল, মায়া ভরা, অময় সুন্দর চোখের মেয়ের সঙ্গে অপরূপা নাম যথেষ্ট জোৎসই। অর্পা ক্ষীণ গলায় বলল, কেমন আছেন ইয়ামিন? আছি ভালো। অর্পা চুপ করে রইল। সৌজন্যমূলক কথাবার্তা বলতে সে শুধু কেমন আছেন এইটুকুই জানে। এর চেয়ে বেশি কিছু বলতে গেলে তার অদ্ভুত লাগে। ইয়ামিন নিজ থেকেই বলল, একা এসেছেন? জি না, রাতুল সিয়ার সঙ্গে এসেছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়ামিন। সতর্ক দৃষ্টি খুব সন্তর্পণে ড্রয়িং রুমটায় ঘুরপাক খায়। পুরুষ মানুষের সংখ্যা বাড়ছে, এদিকে নজর আসতে বেশিক্ষণ লাগবে না। ও আচানক ভারী স্বরে বলল, উপরে চলে যান অর্পা, ভাবিমণি আর বাকিদের ওখানে পাবেন। মাথা দোলালো অর্পা। পরপরই এগোলো সিঁড়ির দিকে। ইয়ামিন চেয়ে রইল এক দৃষ্টিতে। মেয়েটা যতক্ষণ না পর্যন্ত দৃষ্টির আড়াল হলো ততক্ষণ তার দৃষ্টি অটল রইল। ইদানিং তার আরেকটা ভয় জাগে ভেতরে। মনে হয় কাছের মানুষজন তাকে খুব শীঘ্রই ছেড়ে ছুড়ে চলে যাবে। দিন কয়েক পরের কথা, বাড়ি থেকে কল এসেছে। অর্পাকে আর্জেন্ট গ্রামে যেতে হবে, না গেলেই নয়। অর্পা তাই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে ব্যাগ গোছালো। দুটো জামার কিছু টাকা, বাড়িতে নেওয়ার মতো তার জামা কাপড় ছাড়া আর কী বা আছে। কোচিং মিস দিতে ওর মন সায় দিচ্ছিল না। এতটা টাকা খরচ করে ভর্তি হয়েছে, কিন্তু মা খুব করে বললেন কালকের ভেতরই বাড়ি যেতে। মায়ের তাড়াহুড়োর কারণটা অর্পা আন্দাজ করতে পারছে, তবে মনে প্রাণে চাচ্ছে তা যেন ভুল হয়। সেদিন দুপুর নাগাদ সে গ্রামে পৌঁছালো। দীর্ঘ 3 ঘন্টার সফর শেষে সে যখন ক্লান্ত দেহে বাড়িতে কদম ফেলল, তখন বাড়িটার রমরমে পরিস্থিতি দেখে সে তাজ্জব বনে গেল। চারদিকে কেমন উৎসবমুখর পরিবেশ। অর্পা সকলের বাদ ভাঙা আনন্দ দেখে ভেতরে ভেতরে মুর্ছাই গেল এক দফা। এত বাজে অনুভূতি হচ্ছে কেন তার? মা তার আসার খবর পেতে রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে জড়িয়ে ধরে দুটো চুমুও খেলেন গালে। অর্পা বুঝতে পারল সবে, তবে মানতে চাইল না কিছু। নিজের ঘরটাই তার নিকট খুব অচেনা ঠেকলো। চাচাতো মামাতো বোনেরা তাকে চেকে ধরলো, ঠাট্টা করতে লাগলো। অর্পা কি বুঝে না এসবের কারণ পেছনের কি? অবশ্যই বুঝে, কেউ না বললেও সে বুঝতে পারছে। শীঘ্রই তার জীবনের মোড় পাল্টাতে যাচ্ছে। হলোও তাই। রাতটা নির্ঘুম কাটিয়ে ভোরে বিছানা ছেড়ে উঠতেই মাটাকে জানালেন আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। শুধু দেখতে না, কথাবার্তা সেরে আংটিও পরিয়ে যাবে। সবটা তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে করা যাচ্ছে। অর্পা মায়ের ঠোঁটে মিশে থাকা ঝলমলে হাসিটা পরখ করল। সঙ্গে সঙ্গে ভেতরকার সকল প্রশ্ন বিভ্রান্তি দমে গেল। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। বাবা আপাতত কাজ টাজ করেন না। মা গ্রামের একটা ছোট্ট স্কুলে পড়ান। সেই বেতনে আগে টেনে টুনে 3 জনের সংসার চলত। বাবা কর্মজীবনের অর্ধেকটাই কাটিয়েছেন ঋণ করে। সেই বোঝা আজও বইতে হচ্ছে। অর্পা দীর্ঘশ্বাস ফেলে। দুপুর গড়াতেই হইচই শুরু হয়। সবাই ধরে বেঁধে তাকে শাড়ি পরায়। পুরোটা সময় সে বনে থাকে একটা ননির পুতুল। অনুভূতিহীন কোনো জড়বস্তু। হালকা নীল রঙের শাড়ি তার শ্যামলা গায়ে জড়িয়ে দেয়া হলো। হালকা পাতলা মেকআপ ও করানো হলো। সবশেষে সে যখন নিজেকে আয়নায় দেখলো, কানে বাজলো কেবল একটাই সম্বোধন, অপরূপা। মহাবিষ্ট কণ্ঠটাও তার কানে বাজলো। জলজান্ত মানুষটা যেন পাশে দাঁড়িয়েছে, তার দিকেই মুগ্ধ চোখে চেয়ে আছে। সম্বোধনটা আওড়াচ্ছে বারবার। অল্প অশান্ত হয়, খালি ঘরটায় চোখ বোলায়। শাড়ির আঁচল কাঁধে তুলে সে ফোন খুঁজতে উদ্যত হয়। তবে মাঝপথে ঘরে প্রবেশ করেন অর্পার মা। ভদ্রমহিলা তার মাথায় সযত্নে আঁচল তুলে দিলেন। সহস্যে চেয়ে বললেন, মাশাআল্লাহ, ওরা এসে গেছে। খুশি শুকনো হেসে বলে, ভাবি ঘুমের ওষুধ আছে? জ্যোতি কাজ করায় ফাঁকে বলে, আছে। তোমার ভাইয়ের রাতে ঘুম হতো না আগে, তাই এনে রেখেছিল। প্রায় পুরো পাতাই বক্সে পড়ে আছে। কোথায় রাখা? এই তো ঘরের ডয়ারে। তোমার ঘুম হয় না? খুশি মাথা নুয়ে বলল, না ভাবি, মাঝরাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন মাথা ব্যথা করে। জ্যোতি এক পলক তাকে দেখে বলল, ওগুলো কিন্তু খুব পাওয়ারওয়ালা ওষুধ। একটা খেলেই তোমার ভাই কুম্ভকণ্ডের মতো 1.5 দিন ঘুমতো। বলতে বলতে সে ফিক করে হেসে ফেলল। তার কথা শুনে খুশি ও ফিচেল হাসে। সন্ধ্যা নাগাদ অনিন্দিতার ফোনে একটা কল এলো। কলটা শিয়ার। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে সে কথা দ্বারা একটা বিস্ফোরণ ঘটালো। থমথমে গলায় বলল, অর্পা বেঈমানটা বিয়ে করে ফেলেছে। বিয়ে পড়ানো শেষে কল দিয়ে জানিয়েছে। অনিন্দিতা অবিশ্বাস্য গলায় প্রত্যুত্তর দিল, কি বলছিস? সত্যি রে, ছবি পাঠাচ্ছি দেখ।
অনিন্দিতা কান থেকে ফোন নামিয়ে চোখের সামনে ধরল। শিয়া কতগুলো ছবি পাঠিয়েছে। নীল শাড়ি পরিহিত অর্পা খাতায় সাইন করছে তখন। পাশে এক লোক বসা, গায়ে সুটকোট, খুবই উচ্চবিত্ত বোঝাই যাচ্ছে। অনিন্দিতার ঠোঁট দুটো ফাঁকা হয়ে আসে, বিশ্বাস হয় না কিছু। কানে ফের ফোন ঠেকাতে ওপাশ থেকে শিয়া তেরিকি স্বরে বলতে লাগলো, বিয়ে শেষে দাওয়াত দিয়ে বলছে যেতে। ভাই রে ভাই, এসব কোন ধরনের ফাতরামি? এত বছরের বন্ধুত্বের এই প্রতিদান, শেষমেশ এভাবে না জানিয়ে বিয়েটা করতে পারলো? হাইপার হচ্ছিস কেন? তাড়াহুড়োর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অনিন্দিতা শান্ত গলায় বলল। সে খুব জানে অর্পার এই বিয়েতে সম্মতি ছিল না। পরিবারের চাপে আচমকা এই বিয়েটা করেছে। অর্পা কেমন তা ওর চেয়ে ভালো আর কে জানে। অনিন্দিতা ফোন কান থেকে নামালো। সর্বপ্রথম যেটা মাথায় আসলো তা হচ্ছে আমিনের কথা। ছেলেটা অর্পার নাম শুনলে কান খাড়া করে ফেলতো। কোচিংয়ের সামনেও বেশ কয়েকদিন ঘুরঘুর করত। তাকে বিয়ের খবরটা জানানো তাই অতিশয় জরুরি মনে হলো। অনিন্দিতা ইতস্তত ভঙ্গিতে তার রুমের সামনে হাজির হলো। ভিড়িয়ে রাখা দরজায় দুইবার টোকা দিতেই ভেতর থেকে ম্লানসুর ভেসে আসে। কে? আমি। ভাবিমণি, আসো। ইয়ামিন বসেছিল খাটের ওপর। হাতের নীল রঙের কাগজটা অতি সন্তর্পণেও লুকিয়ে ফেললো। বেরিয়ে রাখা দরজাটা ঠেলে তখন অনিন্দিতা ঘরে ঢুকেছে। ইয়ামিন তাকে দেখে এক পেশে হেসে বলল, হঠাৎ কিসের দরকার পড়লো ভাবিমণি? অনিন্দিতা হাসার চেষ্টা করতে গিয়ে বুঝলো তার হাসি পাচ্ছে না। কি এক অজানা সন্দেহের দানা তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। এমনি এসেছি, কি করছিলে? ইয়ামিন বিছানা ছেড়ে উঠে বলল, বসো, বসে কথা বলো। অনিন্দিতা একপাশে বসতেই সে পুনরায় বলল, একটা গিফট রেডি করছিলাম ভাবিমণি। কার জন্য? ইয়ামিন চোখ নামিয়ে হাসে। হবে কেউ একজন। অনিন্দিতা জিভ দিয়ে ঠোঁট বেছাই বলে, বলা যাবে না? সময় হোক। অনিন্দিতা তপ্ত নিঃশ্বাস ফেলে, ক্ষীণ গলায় বলে, আমার বান্ধবী অর্পাকে চেনো তো? কিছু হয়েছে ওনার? উদ্গ্রীব গলা পেয়ে অনিন্দিতা তার মুখের দিকে তাকালো। সরল চেহারাটায় স্পষ্ট উদ্বিগ্নতা। ও শান্ত গলায় বলল, ওর বিয়ে হয়েছে আজ। ইয়ামিনের নামানো চক্ষুদায় পলকের মাথায় প্রকট হয়। অস্ফুট স্বরে এক সাগর সম অবিশ্বাস নিয়ে শুধায়, কি? মৃদু গলায় প্রত্যুত্তর ছুড়ে উঠে দাঁড়ায় অনিন্দিতা। কাজ দেখিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ইয়ামিন তখন ঠাই দাঁড়িয়ে। কথাগুলো কি এক ধাক্কায় হজম করার মতো? তার কেন বুক পড়ছে? কেন মনে হচ্ছে সবটা কোনো দুঃস্বপ্ন? ইজানের মন মেজাজ ক্ষিপ্ত, অথচ বাইরে থেকে তাকে দেখতে অত্যাধিক শান্ত মনে হচ্ছে। চোখের দৃষ্টিও শীতল স্থির। শরৎ ঠোঁট কামড়ে বলে, আওয়াজটা যা বেড়েছে না ভাই ইদানিং। ইজান এবার তাচ্ছিল্য করে হাসলো, বিদ্রুপ করে বলল, বাবার জন্য ও কম সহযোগিতা পেয়েছে নাকি? ঘরেই তো খালসা পুষেছিলাম। শরৎ চাপা দীর্ঘশ্বাস ফেলে মাথা নুয়ে আনে। বাড়ি এসে ইজানের সর্বপ্রথম কাজ মায়ের রুমে যাওয়া। কামিনী বালিশে মাথা রেখে শুয়েছিলেন তখন। গায়ে ধবধবে সাদা একখানা শাড়ি, চোখ মুখ নিষ্প্রভ। খালি ঘরটার দিকে তাকালেই তার বুক ফেটে কান্না আসে। শীতানের একাধারে অনিন্দিতা বসা ছিল, চুলে আলতো সংস্পর্শে বেলে কেটে। নিচু কণ্ঠে কিছু একটা বলছিল। ইজান দরজার কাছে দাঁড়িয়ে হালকা কেশে মনোযোগ নিজের দিকে আনে। অনিন্দিতা আর চোখে চেয়ে সোজা হয়ে বসে। ইজান মায়ের পায়ের কাছটায় বসে ডাকে, মামুনি। কামিনী তাকালো। মলিন সেই দৃষ্টির বিপরীতে ইজানের সাজানো সব কথা গুলিয়ে যায়। দীর্ঘ ৩০ বছরের এই জীবনে মামুনিকে কখনো এত দুর্বল নিষ্প্রাণ লাগেনি। ও পায়ের উপর হাত রেখে বলে, শরীর কেমন? ভালো রে বাবা, তুই যা ফ্রেশ হয়ে আয়। এই অনি, যাওয়ার সঙ্গে। আমি ঘুমাচ্ছি, টেনশন করিস না। কামিনী এক প্রকার জোর করেই অনিন্দিতাকে উঠালেন। মেয়েটা উঠছিল না। ইজান তার পিছু নিল। রুমে ঢুকে দরজা আটকে তাকে পেছন থেকে চাপড়ে ধরল। হর্না সরিয়ে ঘাড়ে নাক ঘষতে অনিন্দিতা কেঁপে ওঠে। সেই কম্পনে বেজায় বিরক্ত হয়ে যান। হাত দুটো তখন দিশেহারা হয়ে ছুঁয়েছে মেয়েটার কোমর। শক্ত বন্ধনে মেয়েটাকে কাবু করতে করতে সে বলল, কবে যে তোমার গাবাগাবি বন্ধ হবে? ইজান, ভালো লাগছে না। কি আমাকে ভালো লাগছে না? আপনাকে ভালো লাগছে, বাকি সব ভালো লাগছে না। হাতের বাঁধন ঢিলে হয় সঙ্গে সঙ্গে। অনিন্দিতা ঘুরে দাঁড়ায়। বুকের সঙ্গে এঁটে যায় পরপরই। ইদানিং প্রশস্ত বুকটার মধ্যে সে প্রশান্তি খুঁজে পায়। অর্পাজ হোস্টেলে ফিরেছে। জীর্ণ শীর্ণ দেহটা অত্যাধিক নেতি আছে। মনের ক্লান্তিটাই অধিক। গত 4টা দিন তার সঙ্গে কী সব উদ্ভট জিনিস ঘটেছে। আংটি পরানোর কথা বলে বিয়ে নামক বিশাল এক দায়িত্ব তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে আড়ম্বরতার সহিত। মা বাবার আনন্দ দেখে অর্পা দমে গেছে। অথচ ওনারা একবারের জন্য ওর মতামত নেননি। খুব সাবলীলভাবেই আর্মির এক ক্যাপ্টেনের সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিয়েছে। তার বরের নাম সাহিল, বয়স 28 কি 29। নাম বাদে আর কোনো কিছু স্পষ্টভাবে জানা হয়নি অর্পার।
অথচ অনাকাঙ্ক্ষিত বিবাহ জীবনের আর 4 দিন হতে চলল। সাহিল গতকালই তার কাজে ফিরে গেছে, আসবে আর 6 মাস পর। অর্পার এক আত্মীয় সম্বন্ধ এনেছেন বহু আগে। সম্পর্কে সাহিল অর্পার এক ফুফুর ছেলে, তবে পূর্বে কোনোরূপ দেখা সাক্ষাৎ কিংবা আলাপ তাদের মধ্যে হয়নি। অর্পা হোস্টেলে গেটের ভেতর ঢুকতে দারোয়ান বাদ সাধলেন। দাঁড়াতে বলে এক ছুটে কোথায় যেন গেলেন, ফিরে এলেন মিনিটের মাথায়। অর্পার দিকে ছোট্ট আকারের একটা বাক্স এগিয়ে দিয়ে বললেন, কেউ একজন দিয়ে গেছেন। অর্পা বিস্ময়ে প্রশ্ন করতে ভুলে যায়। আকুবাকু মন নিয়ে সে ছুটে নিজের রুমের উদ্দেশ্যে। রুমে ঢুকে এসে বসলো বাক্সটা নিয়ে। খুলতে নীল রঙের একটা কাগজ নজরে আসে। অপরূপা, শেষবারের মতন এই নামে সম্বোধন করছি, বিরক্ত হবেন না দয়া করে। কিছু কথা সামনাসামনি বলার ছিল, খুব করে চেয়েছিলাম কথাগুলো সরাসরি বলতে, কিন্তু আপনি ধরা দিলেন তো। সামনে এলে আপনার হাঁসফাঁস করা, বিরক্ত হওয়া, এসব বিষয়ে আমার নিজের জন্যই বিব্রত করছিল। সেই জন্য ভেবেছিলাম একটা সিরিয়াস প্রেমপত্র লিখব, আপনি কনভিন্স হবেনই হবেন। কিন্তু দেখুন না, পত্র লেখার মাঝপথে একটা কুৎসিত খবর পেলাম, আপনার বিয়ের খবর। দুঃখিত খবরটাকে কুৎসিত বলার জন্য। বুকে ভয়ানক ব্যথা সৃষ্টি করা খবরটাকে তো আর যাই হোক সুন্দর বলা যায় না। আপনার বিয়ের বয়স এখন 4 দিন। 4টা দিনেই হয়তো আপনার কেটেছে বাদ ভাঙা খুশিতে। আমার কেমন কেটেছে জানেন? এই কটা দিন আমার কেটেছে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে। এই বুক ব্যথার কথা আমি কাউকে বলতে পারিনি। আজ ব্যথা লাঘব করতে আবার চিঠি লিখতে বসা। এটা নতুন চিঠি, আগেরটা এতক্ষণে ছাই হয়ে গেছে। যাকগে, আমার কথা তোলা থাক। এই চিঠিটার পুরোটাই হবে কেবল আপনিময় অর্পা। আপনি শুধু আমাদের বয়সের তফাৎটাই দেখলেন। রোজ হোস্টেলের সামনে লুকিয়ে দাঁড়িয়ে থাকা, কোচিংয়ের সামনে হাজির হওয়া, লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখা, এসবের কারণগুলো দেখলেন না? আচ্ছা, কবুল বলার সময় নিশ্চয়ই আপনার কণ্ঠ আটকে এসেছিল। একটি বারের জন্য কি আমার কথা মনে পড়েনি আপনার? এই হাত পেতে ভালোবাসা চাওয়া কাঙ্গালের চেহারাটা কি একবারের জন্য কল্পনায় ভাসেনি? আমি খুব করে চাইব আপনি সুখে থাকুন। শুনলাম আপনার হাজব্যান্ড নাকি আর্মির ক্যাপ্টেন। সে অবশ্যই আপনাকে খুব ভালোবাসবে, সুখে রাখবে। আমি দোয়া করে দিলাম অর্পা, বুক ভরে দোয়া করে দিলাম। আরেকটা দোয়া করে অর্পা, ভালোবাসা হতে গিয়ে নির্লিপ্ত ধোঁয়াশায় পরিণত হওয়ার মতো যন্ত্রণা যেন আপনি কখনো না পান। ভালো থাকবেন। ভাঙাচোরা মুঠোফোনটা একাধারে বেজে চলেছে মিনিট খানেক যাবৎ, থামাথামি নেই। অর্পা পলক ঝাপটালো। স্ক্রিনে ভাসছে আনসেভ করা এক নাম্বার। অপরিচিত নয়। অর্পার দুর্বল মস্তিষ্ক আজ কিভাবে যেন সহজে আজ করতে পারল। অপর প্রান্তের মানুষটা কে হতে পারে? ও রয়ে শুয়ে ফোন হাতে তুলল। নাম্বারটি অকারণেই বার কয়েক নজর বুলিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্পা বলছো? অর্পা অপ্রস্তুত গলায় প্রত্যুত্তর দেয়, জি। আমি সাহিল। নাম্বারটা সেভ করনি? জি আচ্ছা। অপাশের ব্যক্তিটি একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো বুঝি। খুবই স্বাভাবিক কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, কেমন আছো? হোস্টেলে চলে গেছো শুনলাম। জি ভালো আছি, মাত্র এসেছি। পরীক্ষা কবে? বেশি দিন নেই। পরীক্ষা শেষেই অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু ছুটি পাবো না বলে মনে হচ্ছে। তুমি কিছু মনে করো না অর্পা, আমি না আসলে আম্মু নিজেই এসে তোমার নিয়ে যাবে। অর্পা আরেক দফা অপ্রস্তুত হয়, তড়িঘড়ি করে বলে, সমস্যা নেই। সাহিল অল্প হাসে। দীর্ঘক্ষণ কলে কথা বলার অভ্যাস আর নেই। এই অভ্যাসে আয়ত্ত করতেও চায় না, তাই ক্ষুদ্র কথোপকথনটায় সমাপ্তি সেই টানল। অর্পা নীরবে সম্মতি দিয়ে কল কাটে। বিয়ের দিন তাদের কথোপকথনটা ছিল অন্যরকম। কবুল বলা শেষে তাদের যখন একবার আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া হলো, তখন অর্পা জড়পদার্থের মতো দাঁড়িয়েছিল, অথচ সাহিল ছিল স্বাভাবিক। তার চোখের দৃষ্টি সর্বদাই স্বচ্ছ জলের মতো। অর্পার সেই দৃষ্টিতে অস্বস্তি লাগেনি, তবে স্বভাববশত অকারণে অপ্রস্তুত ভাবটা চলে আসে। কথাবার্তার ধাঁচে সাহিল আহমেদকে কঠোরও মনে হয় না, অতি নরম সরমও মনে হয় না। সে পরিস্থিতি অনুযায়ী নিজের রূপ ধারণ করে। গুণটাকে অবশ্যই সুন্দর বলতে বাধ্য অর্পা। ফোনটা একপাশে রেখে এক হাতে আঁকড়ে ধরা নীল কাগজটায় মনোযোগ দেয় অর্পা। প্রথম ইতিবিহীন একটা চিঠি, শেষবারের মতন একটা মোহনীয় সম্বোধন। গোটা গোটা অক্ষর, শব্দ আর কয়েকটা বাক্য। সবটা আরেকবার কল্পনা করতেই অর্পার নিঃশ্বাস আটকে এলো সহসা। চেপে ধরা কাগজটায় তার এলোমেলো দৃষ্টি ঘুরপাক খেলো অনেকক্ষণ। সম্বিত ফিরতে সে উঠে দাঁড়ায়। আশ্চর্য, ভেতর ঘর এত অশান্ত কেন আজ? সে তো ছেলেটাকে ভালোবাসেনি, না পছন্দ করেছিল, আর না কখনো তার দিকে ওই নজরে তাকিয়েছে। তার কথা অনুভব করার চেষ্টা করেছে। দেখা হলেই তো অর্পা তাকে
এড়িয়ে চলার চেষ্টা করত। মস্তিষ্কে কেবল সমাজের বেঁধে দেয়া কিছু রীতিনীতি ঘুরত। তাদের বয়সে সামাজিক অর্থনৈতিক অবস্থানে বিস্তর তফাতের সুউচ্চ একটা দেয়াল সর্বদা মাঝখানে ছিল। অর্পা সেই দেয়ালে টপকানোর দুঃসাহস দেখায়নি, আর না ইয়ামিনকে সেই সাহস দেখানোর সুযোগ দিয়েছে। তোমার পড়াশোনায় আর একটু সময় দেওয়া উচিত অনিন্দিতা, না হলে চান্স পাওয়া ইম্পসিবল। অনিন্দিতা চায়ের কাপটা আলগোছে বেড সাইডে টেবিলে রাখে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সময় নিয়ে প্রত্যুত্তর দেয়। আচ্ছা। শশী সব সময় মায়ের সঙ্গে থাকে, চাচিও থাকার চেষ্টা করে। তুমি এবার আর একটু পড়ালেখায় মন দাও, কালকে কোচিংও আছে। কঠোর কণ্ঠের বিপরীতে অনিন্দিতা সামান্য মাথা দোলালো। দেয়াল ঘড়িটার কাঁটা তখন 7টার ঘরে। সন্ধ্যা হলো পড়ালেখা করার মোক্ষম সময়, অথচ সন্ধ্যা নামলে অনিন্দিতার কেমন যেন লাগে। সে ছুটে যায় কামিনীর কাছে, তার পাশে কতক্ষণ বসে থাকে। এরপর রিজান আসলে তার পেছনেই ঘুরঘুর করতে হয়। ইজানের স্বভাব পাল্টে যাচ্ছে। আগে যে ঘর সে গুছিয়ে রাখত, এখন সে ঘরে ইচ্ছে করে এলোমেলো করে রাখে। ঘরে এলে এই ঘড়ি বিছানার উপর ফেলে রাখা, কাপড় পাল্টে চেয়ারের উপর রেখে দেয়া এখন তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। অবশ্য এর পেছনে আরেকটা কারণও আছে। কারণটার নাম অনিন্দিতা। সে অনিন্দিতাকে ব্যস্ত রাখতে চায়, তবে সেটা শুধুমাত্র নিজের আশেপাশে। গত কয়েকদিন তাকে শতবার জোর করেও পড়ার টেবিলে বসানো যায়নি। আজ তাই ইজান কঠিন গলায় সহজ ভাষায় তাকে বোঝাচ্ছে। ইজান এবার চোখের ইশারায় তাকে টেবিলের দিকে যেতে বলে। অনিন্দিতা ঠোঁট চেপে বলল, চাটা খেয়ে নিন, কাপড়টা রেখে এসে বসবো। কেন, আমার পা নেই? আমি রেখে আসতে পারবো না? পারবেন। রাগ তুলো না অনি, পরে বই খাতাগুলো ঘরের বাইরে স্থান পাবে। যাও, পড়তে যাও। অনিন্দিতা দ্রুত কদমে টেবিলের কাছে যায়, এরপর চেয়ার টেনে বসে পড়ে। ইজান এবার হেলান দিয়ে বসে বিছানায় চায়ের কাপটা হাতে তুলে চুমুক বসায়। চা পানের ফাঁকে ফাঁকে সে নজর রাখে অনিন্দিতার উপর। তার দিকে পিঠ দিয়ে বসা মেয়েটা শব্দহীন পড়ছে, এদিক ওদিক একবারও তাকাচ্ছে না। তার গভীর মনোযোগ পরখ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইজান। অথচ ঘন্টা দেড়েকের পেরোতে না পেরোতে তার নিজেরই হাঁসফাঁস লাগা শুরু হয়। বিরক্ত লাগে একা একা। পিনপতন নীরবতায় আচ্ছন্ন ঘরটার সবকিছু তার অসহ্য মনে হলো। সে উঠে দাঁড়ালো, ত্রস্ত পায়ে হেঁটে গেল টেবিলের কাছে। মনোযোগ তখনও অটল অনিন্দিতার। পড়তে বসলে সে পড়ার মধ্যেই ডুবে থাকে, আশেপাশের খবর সে রাখে না। ইজান তার মৃদু কেশে গলা ছাড়ল, বলল, পড়া শেষ? অনিন্দিতা চোখ তুলল না, অমন করেই চাপা স্বরে জবাব দিল, একটু বাকি। আচ্ছা, জলদি শেষ করো। অনিন্দিতার মসৃণ ললাটে গুটি কয়েক ভাঁজ পড়ে। চোখ তুলে তাকিয়ে ফটাফট প্রশ্ন করে, কেন? এই না পড়া পড়া বলে মাথা খেলেন? একই ভঙ্গিতে ইজানের কপালও সংকুচিত হয়। বিরক্তি ছাড়া কণ্ঠে সে বলে, এত কথা বলো কেন? পড়া শেষ করো জলদি। আপনি সরুন, না হলে মনোযোগ আসবে না। ইজান সরে যাওয়ার আগে বিড়বিড় করে। স্ট্রেঞ্জ। আধ ঘন্টা পর সে আবারও টেবিলের কাছে আসে, ব্যস্ত গলায় বলে, পড়া শেষ? অনিন্দিতা ফোঁস আওয়াজে নিঃশ্বাস ছেড়ে বলে, শেষ। বইটা ইজান নিজেই হাত বাড়িয়ে বন্ধ করলো। এরপর খপ করে ধরলো মেয়েটার ডান হাত, টেনে তুলে বড় বড় পায়ে বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আসার আগে পড়াটা শেষ করে রাখবে। অনিন্দিতা প্রত্যুত্তর দেয় না, তবে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির শব্দ কর্ণগোচর হওয়ায় অবাক স্বরে প্রশ্ন করে, বৃষ্টি কখন এলো? একটু আগে। ইজান হঠাৎ মেঝেতে বেঁচে টাইলসের ওপরই বসে পড়ল। অনিন্দিতার নেত্রজোড়া প্রকট হয়, হই হই করে ওঠে। ইমা, নিচে বসলেন কেন? ভেজা তো। বাক্য শেষ হওয়ার আগেই ইজান তার হাত ধরে টান দেয়। প্রবাল সেই টানে অনিন্দিতা হুমড়ি খেয়ে পড়ে শক্তপোক্ত শরীরটার উপর। ইজান দক্ষ হাতে তাকে সামলে নেয়, দুহাতের আদরের সংস্পর্শে পেঁচিয়ে ধরে নরম দেহটাকে। ওষ্ঠপুটে তখন স্মিত বাঁকা হাসি, বলে, একটু পর এমনিতেই গোসল করা লাগবে। এহনো বাক্য কর্ণগোচর হতে কণ্ঠনালীতে কথা আটকে যায় অনিন্দিতার। রাগ দেখানোর হয় না, কান দুটো গরম হয়ে ধোয়া বের হওয়ার জোগাড়। চোখ নমক নিমেষে লাল হয়ে ওঠে লাজে। ইজান একপাশ থেকে তার চেহারা অভিব্যক্তি লক্ষ্য করে, চাপা হেসে বলে, বৃষ্টিতে গোসলের কথা বলছি, অন্য মাইন্ডে নিয়ে লজ্জা পাচ্ছ কেন? আরেক দফা লজ্জায় মিয়ে গেল অনিন্দিতা। অবাধ্য হাতের বেসামাল বিচরণ তখন বহাল কোমরের উপর। অনিন্দিতার হাত দুটো সেই হাতের উপর উঠে আসে অচিরেই। থামাতে চাওয়ার নীরব সূক্ষ্ম ইঙ্গিত টের পাই যান। স্থির বনে বলে, ভিজবে বৃষ্টিতে? জ্বর আসবে আপনার। তো সেবা করবে? অনিন্দিতার শরীর বাঁকিয়ে ঘুরে বসে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাক করতে ইজান হাত বাড়ালো, শীতল হাতটা রাখলো ঠিক গালের নিচে। ঠাট্টা সুর টেনে বলল,
মামুনি এক পেজ সিলেক্ট করেছে, বলতে হয়। আমাকে চোখ রাঙায়, ভাবা যায়। অনিন্দিতা চুপ রইল, অথচ তার জবরদস্ত এক হাসি পাচ্ছে। শুভ্র চেহারায় তীক্ষ্ণ দৃষ্টি বেশিক্ষণ টেকল না, মুগ্ধতায় গ্রাস করল মন। চোখের দৃষ্টিও একসময় নমনীয় হয়। এ যেন আস্তে ধীরে তাকে নিজের কাছে টেনে আনে, মাথাটা বুকে ঠেকিয়ে বলে, তুমি স্বেচ্ছায় কবে যে ধরা দেবে বলো তো? অনিন্দিতা চোখ বুজে পড়ে রয়, প্রত্যুত্তর দেওয়ার মতো কিছু পায় না। তবে সময় গড়াতেই ছোট্ট শরীরটা নিজের সাথে আর একটু আষ্টে পিষ্টে লেপটে যাওয়া স্পষ্ট টের পাই ইজান। দারুণ কাবু হয় সে। তড়িৎ মেয়েটার মুখ তোলে, কোনো রূপ কথাবার্তা ছাড়াই প্রবল অধিকার বোধ নিয়ে ডুবে যায় পাতলা ঠোঁটের ভাঁজে। ইয়ামিনের জ্বর এসেছে, কমফোর্টার দিয়ে আপাতমস্তক ঢাকা তার। ইমাদ গত কয়েকদিন যাবৎ নিজের রুম ছেড়ে ইয়ামিনের সাথেই ঘুমোয় রাতে। তার মনে একটা আশঙ্কা বাসা বেঁধেছে, খুবই বাজে এক আশঙ্কা। তার মনে হয় ইয়ামিনের মন মস্তিষ্ক স্বাভাবিক নেই। মহামূল্যবান কিছু না পাওয়ার যন্ত্রণায় সে জ্বর বেঁধিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সে খুব সন্তর্পণে বাকিদের চোখ এড়িয়ে থাকছে, কিন্তু ইমাদের কাছে তার সব প্রচেষ্টাই যেন ফিকা। ইমাদের মনে ভয় দলা পাকিয়ে বসে আছে। রাত হলেই ইয়ামিনের অদ্ভুত কাজকর্ম বাড়ে। সে হয় বারান্দায় যায়, না হয় পড়ার টেবিলে থম মেরে বসে থাকে। ইমাদ হতাশ হয়ে তা দেখে, শুধু কিছু বলার জন্য শব্দ খুঁজে পায় না। মনে তার রাগও জমেছে। অর্পা মেয়েকে পারলে সে চিবিয়ে খেত, তবে সে এখন একটাই প্রার্থনা করে, মেয়েটা যেন ইয়ামিনের সামনে আর না আসে। ইয়ামিনের মনস্থিতি তাহলে আরো খারাপ হবে। ইমাদ চাপা সুরে ডাকে, ইয়ামিন রে, পাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নে না। ধুর, বললাম তো খাবো না। তুই দুপুরেও খাসনি ইয়ামিন, এখন না খেলে আমি কিন্তু ভাই আর মামুনিকে জানিয়ে দেব। ইয়ামিন তৎক্ষণাৎ উঠে বসে, বিরস চোখে ইমাদের মুখ পরখ করছে। ছো মেরে হাতের প্লেট ছিনিয়ে নেয়, তার পছন্দের পাস্তা। ওই 2 চামচ মুখে তুলে কর্কশ কণ্ঠে প্রশ্ন করে, কে বানিয়েছে? ইমাদ কৌতূহলী গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে, আমি। কেন, মজা হয়নি? ইয়ামিন আশ্চর্য হয়, খাওয়া থেমে যায়, কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস ফুটে ওঠে। তুই বানিয়েছিস? ইমাদ মেকি হাসে, মাথা চুলকে বলে, মেয়েদের হাতের খাবার তো খাস না। চাচি ব্যস্ত ছিল, ভাবি মনে হয়েছিল না, তাই নিজে নিজে ট্রাই করছি। কেমন হয়েছে? ইয়ামিন চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বলে, ভালো, খুব ভালো। বলে সে আরেক চামচ মুখে তুলে। এতক্ষণ ঠান্ডা পাস্তা চিবোতে তার অসহ্য লাগছিল, কিন্তু এখন আচানকই পাস্তাটা খেতে তার ভালো লাগছে। সে বিনা বাক্য ব্যয় প্লেট ভর্তি পাস্তা সাবার করলো। শেষে ঢেকুর তুলে বলল, ভালো হয়েছে, বাট প্লিজ ডোন্ট ট্রাই এগেন। ইমাদ থমথমে মুখে তাকালো। ইয়ামিনের নির্লিপ্ত চেহারা দেখে বুঝে ফেলল সে এসব তাকে খেপাতে বলছে। খুশি খাওয়া দাওয়া শেষে রুমে এসেছে সবে। বিছানায় বসতে ক্লান্ত শরীরটা হেলে পড়তে চাইল, কিন্তু খুশি দৃঢ়চিত্তে বসে রইল। সে ঢের জানে শুতেই তার ঘুম চলে যাবে। পুরোটা রাত সে বিছানার একাধারে থেকে অন্য ধারে ছটফট করবে। আজ অবশ্য এই সমস্যার একটা সমাধান সে পেয়েছে। সমাধানটা হচ্ছে ঘুমের ওষুধ। জ্যোতির কাছ থেকে আনা ওষুধের পাতাটা বালিশের কাছে রাখা। খুশি সেটা হাতে তুলল। মন তো চাচ্ছে পুরো পাতাটাই খালি করে ফেলতে, কিন্তু খুশির সেই সাহস নেই। হয়তো আগে ছিল, কিন্তু বিয়ের পর নির্বাস তাকে সম্পূর্ণ পাল্টে ভিন্নরূপী ভীতু খুশিতে পরিণত করে ফেলেছে। এই ভীতু খুশির এসব করবার অদম্য সাহস বুকে অবশিষ্ট নেই। তাই ও মাত্র 2টো ট্যাবলেট হাতে নিল। পাশ থেকে পানির গ্লাস হাতে নিয়ে দুটোই একসঙ্গে মুখের ভেতর চালান করলো। এরপর আবছা অন্ধকারে সে হাতড়ে হাতড়ে ফোন খুঁজল। স্ক্রিন অন করে সময় দেখে নিল। 11টা বাজতে চলল। নির্বাস নিশ্চয়ই ক্লান্ত, এতক্ষণে ঘুমিয়ে গেছে। কল দেয়নি আর আজ। খুশি সোজা মেসেজ অপশনে গেল। নির্বাসের নাম্বারটা বের করে টাইপ করলো। আছেন? খুশি চাতক পাখির ন্যায় মিনিট 15 অপেক্ষা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো ফিরতি মেসেজ এলো না। চোখের পাতা তখন নেবে আসছে, স্নায়ু দুর্বল হচ্ছে। খুশি কোনো মতে ফোন হাতে চেপে রাখলো। জব্দ দৃষ্টি দুটো সে খুব কষ্টে অনড় রেখে আবার টাইপ করলো। নির্বাস, আমার এতদিন ঘুম হয়নি, আজ ঘুমাবো, একটা লম্বা শান্তির ঘুম। কখন জাগবো জানি না। সে মেসেজটা কোনো মতে সেন্ড করেই শরীর এলিয়ে দিল বিছানায়। নেত্রযুগল বন্ধ হয়ে আসে অচিরেই। মস্তিষ্কের সব স্নায়ু পুরোদমে শিথিল তখন। না হলে শুনতে পেত দরজার উপর সৃষ্ট খটখটে ধ্বনি আর পরিচিত কণ্ঠস্বরের আদুরে সম্বোধন। খুশবু। কঠোর দরজাটায় পুনরায় নক করল নির্বাস। এতক্ষণ নিচু কণ্ঠে ডাকলেও এবার বেশ উচ্চস্বরে ডাক দিল। খুশ।
জ্যোতি পাশে এসে দাঁড়িয়েছে তখন। নিবরাসের চোখে মুখে স্পষ্ট উদ্বিগ্নতা। জ্যোতির কাছে তার এমন অভিব্যক্তি স্বাভাবিকই লাগে, এসব দেখে ওরা অভ্যস্ত। ও ভিড়িয়ে রাখা দরজাটার দিকে চেয়ে বলল, সিট কিনি খোলা আছে ভাইয়া। নিবরাস হকচকায়, সামান্য হেসে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে বলে, ওহ, খেয়াল করিনি। জ্যোতি হেসে সরে যায়। দরজাটা খুলতেই নিবরাস চটজলদি ভেতরে ঢুকে। মাঝারি আকারের রুমটায় তখন ঘোর অন্ধকার, তবে জানলার একটা কপাট অর্ধেক খোলা। সেই ফাঁক গলিয়ে মনোমুগ্ধকর চাঁদের আলো ঘরের মেঝে ছুঁয়েছে। নিবরাস অন্ধকার হাতড়ে এগিয়ে যায়। মৃদুস্বরে আবার মোহবিষ্ট গলায় ডাকলো, খুশবু। অথচ আজ আর প্রত্যুত্তর এলো না। নিবরাস জড়তা কাটায়। বোধহয় দীর্ঘ অনেকদিন খুশি আদুরে ডাকটা শুনেনি। নিশ্চয়ই অভিমান জমেছে, রাগ জমেছে। নিবরাস নিজের মনস্তাত্ত্বিক অবস্থাটা কখনো কাউকে বলতে পারে না। শেষমেশে সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। বাচ্চা হারানোর শোকে কাতর হতে গিয়ে সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। কাত হয়ে শুয়ে থাকা খুশির অবস্থা কিছুটা এলোমেলো। নিবরাস হাতে গিয়ে মাথায় রাখে। শীতল ললাটে তার উষ্ণ হাত স্পর্শ করে, অথচ খুশির কোনো প্রতিক্রিয়া নেই। নিবরাস আবার ডাকে, খুশ, দেখো না আমি এসেছি। নিবরাস মুখে গয়, শুকনো ঠোঁটে চেপে ধরে নিজের ঠোঁট চোরা। বহুদিন পর আজ তার বুকটা শান্ত হয়। সে কতটা বোকা, শান্তির জায়গা ছেড়ে সে হন্যে হয়ে শান্তি খুঁজছিল, অথচ শান্তি দেওয়া মানুষটা তার খুব কাছেই ছিল। গাঢ় চুম্বনের রেশ বেশিক্ষণ থাকে না। নিবরাস মুখ সরিয়ে একসময় নিচেই হাঁপিয়ে ওঠে। এতক্ষণে সে খেয়াল করে খুশির কোনরূপ বিকার নেই। একজন ঘুমন্ত মানুষের প্রতিক্রিয়া কখনোই এমনটা নিষ্প্রাণ হয় না। নিবরাস কি ভেবে আবার ডাকে, খুশ, এই খুশবু। ডাকার ক্ষণে তার কম্পিত হাতটা ললাটে ছোঁয়, ঠান্ডা কোনো নিথর শরীর যেন। নিবরাস উঠে দাঁড়ায়, এক ছুটা গিয়ে রুমের আলো জ্বালায়, ফের ফিরে আসে বিছানার কাছে, হাঁটু গেড়ে বসে। হাতে রাজলায় ভরে খুশির 2 গাল ঝাঁকি দিয়ে ডাকে, খুশ, উঠ না, দেখ না আমি এসেছি। আমরা ঘুরতে যাব খুশ। তোর না পাহাড় দেখার খুব শখ? আমি কিন্তু সব প্ল্যান করে এসেছি। এলোমেলো দৃষ্টি আচমকাই স্থির হয় বালিশের পাশে। ওষুধের পাতা দেখে কলেজা শুকিয়ে আসে নিবরাসের। হাঁকা ঢোক গেলে এক হাতে সেটা হাতে তুলে ঘুমের ওষুধ চিনতে বিন্দু পরিমাণ অসুবিধা হয়নি ওর। ওর হাত কাঁপে, কাঁপে পুরো শরীর মন। সেই সঙ্গে গলায় দলা পাকিয়ে যায় শব্দরা, চোখের ভিড় জমায় নোনা জলের ফোয়ারা। ও দ্রুত উঠে দাঁড়ায়, খুশির গালে চাপড় দিয়ে বারবার ডাকে। হালকা নড়চড়ও নেই মেয়েটার। নিবরাস কম্পনরত হাতেই তাকে কোলে তুলে। টের পায় মেয়েটার শরীর হেলে পড়ছে, যেন ছোটখাটো প্রাণহীন নিস্তেজ একটা শরীর সে কোলে তুলেছে। ওজনে তফাৎটাও বোধ করে নিবরাস, তবে এই মুহূর্তে তার মাথায় অন্য কিছু খেলে না। সে দানবের মতো কদম ফেলে দরজার দিকে এগোয়। পা দিয়ে অর্ধ খোলা দরজাটা খুলে বাইরে বেরোয়। গাড়ির চাবিটা পকেটে, এক হাতে বের করা সম্ভব না। নিবরাস অস্থির গলায় ডাকে, খাবির, খাবির। খাবির মিনিটের মাথায় রুম থেকে বেরিয়ে আসে। বয়সে সে নিবরাসের চেয়ে খুব বেশি বড়ও না। চাকরি সূত্রেও সে নিবরাসের আন্ডারে ছিল। নিবরাস এলোমেলো স্বরে কোনো মতে বলে, পকেট থেকে চাবিটা বের করে দাও, কুইক। খাবির বোনের এই অবস্থা দেখে বিচলিত হয়, এগিয়ে এসে প্রশ্ন করে, ওর কি হয়েছে? নিবরাসের আচমকা রাগ ওঠে, মেজাজ গরম হয়, কটমট চোখে চেয়ে বলে, ঘুমের ওষুধ খেয়েছে। তোমরা কই ছিলে? হ্যাঁ, ও একা একা ছিল কেন? এখানে পাঠিয়েছি একা থাকার জন্য? চাবিটা জলদি বের করো। খাবির ত্রস্ত পায়ে এগিয়ে আসে। নিবরাসের পকেট হাতড়ে চাবি বের করতে নিবরাস ফের হুকুম দেয়, চলো আমার সঙ্গে। বলেই সে ছুটে। খাবির পিছু পিছু যায়। জ্যোতি তখন ভীত হয়ে রুমের দরজা নিকট দাঁড়িয়েছিল। তার ছেলেটা ঘুমিয়ে গেছে এতক্ষণে। খাবির যেতে যেতে জ্যোতিকে আশ্বাস দিয়ে যায়, এরপর এক ছুটে বেরোয়। নিবরাস তখন গাড়ির কাছে পৌঁছে গেছে। খাবির দ্রুত গাড়ির দরজা খুলে সরে দাঁড়ায়। নিবরাস চাপা স্বরে বলে, ড্রাইভিং সিটে বসো খাবির, আমি ওর সঙ্গে থাকবো, তুমি প্লিজ ফাস্ট ড্রাইভ করো। খাবির টালমাটাল হয়ে ড্রাইভিং সিটে উঠে বসে। অজানা ভয়ে দরদর করে ঘাম ছুটছে কপাল বেয়ে। গাড়ি স্টার্ট দিতে দিতে সে প্রশ্ন করে, ওর কিছু হবে না তো? ফালতু বকো না খাবির, গাড়ি চালাও। আমার খুশির কিচ্ছু হবে না। কণ্ঠে দৃঢ়তা, সেই সঙ্গে একরাশ ভয়। রাত তখন 12টা বাজলো বলে। হসপিটালের ভেতরে প্রবেশ করলে সময় বোঝা যায় না। নিবরাস সারাটা রাস্তা খুশিকে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। হসপিটালের ভেতরে ঢুকলো কোলে করে। চিৎকার দিতেই নার্সরা হন্তদন্ত পায়ে এগিয়ে আসেন, সাবধানী গলায় বলেন, স্যার, এটা হসপিটাল, চেঁচামেচি না করে বলুন রুগীর কি হয়েছে। ঘুমের ওষুধ খেয়েছে। কয়টা? নিবরাস থমকালো, ঘাড় বাঁকিয়ে খাবিরের দিকে তাকালো। তার চোখে মুখে উৎকণ্ঠা, কানে ফোন ঠেকানো। জ্যোতিকে হসপিটালে পৌঁছানোর খবর দিচ্ছিল।
নিবরাস চোখের ইশারায় খাবিরকে এগোতে বলে। খাবির আসতেই নিবরাস বলে, ফোনটা আমার কানে দাও। খাবির ফোনটা তার কানে চেপে ধরে। নিবরাস বলতে লাগে, রুমে যান ভাবি, রুমে গিয়ে দেখুন বালিশের কাছে ওষুধের পাতা পড়ে আছে, কয়টা ওষুধ নিয়ে একটু বলুন জলদি। নিবরাস এবার চোখ রাখে নার্সদের ওপর, ধমকে ওঠে, ডাক্তার ডাকুন। জ্যোতি দ্রুত রুমে আসে, বালিশের পাশ হাতড়ে ওষুধের পাতা বের করে। 3টে ওষুধ নেই, একটা খাবির খেয়েছিল কয়েকদিন আগে, বাকি 2টো নিশ্চয়ই খুশি খেয়েছে। ও চটপটে গলায় ফোন কানে চেপে বলল, 3টা ওষুধ নে ভাইয়া, একটা খাবির খেয়েছিল আগে। নিবরাসের উত্তপ্ত বুক যেন এক পশমা বৃষ্টি নামে, তবে উদ্বিগ্নতা কমে না। ডাক্তারের ছুটি এসেছেন তখন, পরদিন। অর্পা পাশের ছিটে বসতে সিয়া ছিটকে সরে গেল। অনিন্দিতার দিক চোখ রাঙিয়ে বলল, এই তোকে না বললাম মাঝে বসতে। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে, কিছু বলে না। তবে অর্পা মারাত্মক অবাক হয় আর একটু কাজ ঘেঁষে বসে বলে, কেন তুই মাঝে বসলি কি? তোর সঙ্গে বসবো না, তুই বেইমান। কি? আমি কি? বেইমান, বেইমান তুই। কর্কশ গলে শিয়ার। অর্পা থমথমে মুখে তাকালো। কি করলাম? শিয়া মুখ ফিরিয়ে নিল, জবাব দিল না। অর্পা ফোঁস করে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, বিয়ের খবর দেইনি বলে রাগ করেছিস? আমি নিজেই তো জানতাম না আমার বিয়ে। একটু থামলো, গলা অকারণেই রোধ হয়ে আসছে কেন। দম টেনে আবার বলল, তাছাড়া অনুষ্ঠানের অনেক দেরি, এটা তো শুধু কাবিন। শিয়া মুখ বাঁকালো শুধু। সপ্তাহে একবারই সারার ক্লাস থাকে, সেই কোচিংয়ে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সামিউল মির্জার এ নিয়ে ঘোর আপত্তি থাকলেও সারা সেসব শোনার পাত্রী নয়। আজকের ক্লাসটা শেষ করে সে আর বেরোলো না। একে একে সব মেয়ে বেরোনোর ক্ষণে সে চোখ বুলিয়ে খুঁজলো একজনকে। কালো রঙের 3 পিস পরিহিত অনিন্দিতাকে সহজেই চিনতে পারল সে। বাকিরা বেরোতে ব্যস্ত, শুধুমাত্র সে আর তার 2 বান্ধবী এখনো দাঁড়িয়ে আছে। সারা এগোলো, গভীর দৃষ্টি তার। সেকেন্ড কয়েকের মধ্যে সে মেয়েটাকে মাথা থেকে পা অবধি অবলোকন করলো। এরপর সোজা সামনে গিয়ে দাঁড়ালো, বেঞ্চে এক হাত রেখে নির্বিকার কণ্ঠে সামান্য আগ্রহবোধ ঠেলে বলল, তোমার নাম অনিন্দিতা না? 3 জোড়া থমকানো দৃষ্টি সঙ্গে সঙ্গে তারপর আশ্রে পড়ে, তবুও সারা অবিচলিত। ভেতরে কৌতূহলেরা কিলবিল করছে। অনিন্দিতা সন্দিগ্ধ সুরে বলল, জি। কেন? তুমি ম্যারিড? অনিন্দিতার চোখ জোড়ো বড় বড় হলো, সন্দেহ দূর হয়ে কণ্ঠে হানা দিল একরাশ বিস্ময়। জি। সারা এবার সামান্য ভড়কালো, বলল, এমনি জিজ্ঞেস করছি। পাশে দাঁড়িয়ে থাকা সিয়া এবার দারুণ বিরক্ত হলো, তবে মুখ ফুটে সেই বিরক্তি প্রকাশ করলো না, শুধু বলল, হ্যাঁ ও ম্যারিড। ও গুড, তা তোমার হাজব্যান্ডের নাম কি? মেয়েটার অতিরিক্ত কৌতূহল স্পষ্ট টের পেল অনিন্দিতা। তির্যক চেয়ে এবার বলল, আব্রাহাম খন্দকার ইজান। সারা বিস্ময় চেপে একপাশে দাঁড়িয়ে রইল। অনিন্দিতা আলগোছে তাকে এড়িয়ে শিয়া আর অর্পাকে নিয়ে বেরিয়ে আসে। বাকি 2 জন যদিও কিছু আন্দাজ করতে পারছে না, তবে অনিন্দিতা আন্দাজ করতে পারছে সবকিছু। মেয়েটার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দিচ্ছিল ভেতরকার চমকিত ভাব। বাইরে আসতেই অর্পার কায়া গুটিয়ে এলো, জড়সড় হলো সম্পূর্ণ চিত্ত। চোরা চোখে এদিক ওদিক তাকালো, মনে তখন সংশয়, ছেলেটা আজও আসেনি তো। কিন্তু না, চারদিকে চোখ ঘুরালেও কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা মিলল না। তবু অর্পা স্বস্তি পেল না। ভাবুক হতেই পাশ থেকে অনিন্দিতা সতর্কী কণ্ঠে বলে, কি দেখছিস, আজ কেউ আসেনি। অর্পা বাকরুদ্ধ বনে গেল, সেই সঙ্গে হতাশ হলো বইকে। অনিন্দিতাও ব্যাপারটা বুঝে ফেলেছে, কি যাচ্ছে তাই বিচ্ছিরি এক অবস্থা। বিকেলবেলা নিবরাস বেডের একপাশে বসে আছে, ঝিমুচ্ছে। ওদিকে বেডে আরামসে শুয়ে আছে খুশি। মাত্র 2টো ওষুধ খেয়েছে বলে ডাক্তার তেমন গুরুত্ব দেননি, অথচ নিবরাস নিজ সিদ্ধান্তে অটল। খুশি সজাগ না হওয়া পর্যন্ত সে হসপিটালেই থাকবে। আজকের ভেতর সজাগ না হলে ডাক্তারেরও খবর আছে। নিবরাস উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। আয়নার প্রতিবিম্বের দিকে চেয়ে নিজে আশ্চর্য হয়। এক রাত নির্ঘুম কাটিয়েই এই অবস্থা। চেহারার কি বিধ্বস্ত বেহাল দশা, চুলগুলো এলোমেলো, গালের চাপদাড়ির অবস্থাও যাচ্ছে তাই। খুশি তাকে দেখলেই নিশ্চয়ই বুড়ো বলে খেপাবে। খেপাক, নিবরাস শুয়ে নেবে, আগে মেয়েটা উঠুক। ও বেরিয়ে আসে, দেখতে পায় খুশি কাত হয়ে শুয়েছে। এবার মেসেজের কথা মনে পড়তে নিবরাসের রাগ জমে। মেসেজটা সে আজই পড়েছে। মুহূর্তেই টকবগিয়ে রাগ চড়ে শরীরে রন্ধ্রে রন্ধ্রে। রাগটা অবশ্য উঠে নিজের ওপরই। ও দ্রুত বেডের কাছে গেল, খুশির হাত ধরে টেনে ধরে ডাকলো, খুশির বাচ্চা উঠ বলছি। এরপর সে পানির বোতল হাতে নিল। প্রায় অর্ধেক বোতলই সে খালি করে ফেললো মেয়েটার মুখে পানি ছুঁড়ে ছুঁড়ে। খুশির অবস্থা তখন টালমাটাল, চোখের পাতা আদো আদো নড়ছে, তা খুব মন্থর গতিতে। এমন আদুরে ভাবভঙ্গিতেও
কয়েক দফা কুপোকাত হয় নিবরাস। মেয়েটাকে তুলে বসায়, বুকের উপর মাথা রেখে আবার ডাকে, খুশি রে, উঠো না, দেখো না আমি এসেছি, একটু কথা বলো। স্বপ্নে কেন আসছেন নিবরাস? এবার খুবই ক্ষীণ গলার থেমে থেমে কথা শুনতে পেল নিবরাস। সঙ্গে সঙ্গে ব্যগ্র গলায় বলল, বলতে বলতেই মেয়েটার ঠোঁট দুটো দখল করে নেয় সে। স্পর্শে ক্ষিপ্রতা, যেন বহুদিনের আকাঙ্ক্ষিত কিছু তার নাগালে এসেছে। মৃদু কামড় দিয়ে মুখ সরিয়ে অতিষ্ঠ গলায় বলে, এখন কিন্তু আমি আরো কন্ট্রোল হারাবো খুশি, হসপিটালেই কিন্তু তোমার খবর করে ছাড়বো। খুশি লম্বা একদম টেনে আবার চোখ বুঝে বুকের ভেতর তাকে আরো আষ্টে পৃষ্ঠে চেপে ধরে, যেন মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে ছাড়বে আজ। খুশি ব্যথা পায়, তার দরুন সামান্য আর্তনাদ করে ওঠে। নিবরাস পিছল হাসে, না উঠলে কিন্তু আরো ব্যথা দেব। আপনার সঙ্গে আমার কথা নেই নিবরাস, রাগ করেছি। আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। এতদিন আমি আপনার জন্য ঘুমাতে পারিনি। নিবরাসের কণ্ঠ রুদ্ধ হয়। মেয়েটা এইটুকুনি কথাও বলেছে অনেকক্ষণ সময় নিয়ে, থেমে থেমে ধিমে আসা কণ্ঠে। স্বরে প্রাণ নেই, কিন্তু অগাধ অভিমান আছে। খুশি একটা বোকা, সে অভিমানকে রাগ বলে চালিয়ে নিচ্ছে। নিবরাস কপালে চুমু দিয়ে বলে, আগে উঠো, এরপর মারো কাটো যা ইচ্ছে করো, কিচ্ছু বলবো না। কবরের একটু দূরেই ইজান দাঁড়িয়ে এক ধ্যানে চেয়ে আছে মাটির দিকে, অটল দৃষ্টি। বুকের ভেতরটা কেমন উথাল ঢেউয়ের মতো, এক চুলো শান্তি নেই। সে কান্না করতে পারে না। ইয়ামিন যখন মাকে জড়িয়ে ধরে রোজ একবেলা কাঁদে, তখন তার মারাত্মক হিংসে হয়। কেন যে সে এত পাথর মনের মানুষ সাজতে গেল? এ যেন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। আসার আধ ঘন্টা হয়ে গেছে বোধহয়, বাড়ি ফিরতে হবে। ও বিড়বিড় করে বাবার থেকে বিদায় নিয়ে কবরস্থান থেকে বেরোনোর জন্য উদ্যত হয়। অথচ গেটের ধারে আসতে আশ্চর্যপণে তার পদযুগল থেমে যায়। কপাল সংকুচিত হয় সামনে দাঁড়ানো নীল পোশাকধারী দুই অফিসারকে দেখে। হঠাৎ কি প্রয়োজন? এমনি, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। ঠাট্টা করছো অফিসার? জি না স্যার। ইন্সপেক্টর আহির মাথা নুয়ে হাসে। ইজানের ভ্রুযুগল এখনো বাঁকানো, চোখের দৃষ্টি অত্যাধিক ধারালো। এক ফাঁকে সে গাড়ির ভেতর থাকা মুনিমকে ইশারা দিল চলে যাওয়ার জন্য। মুনিম সরস চোখে অফিসারদের পর্যবেক্ষণ করে বেরিয়ে পড়ে গাড়ি থেকে। এখান থেকে খন্দকার নিবাস বেশি দূরে নয়, হেঁটে গেলে বড়জোর 10 মিনিট। মুনিম যে চলে গেছে তা আর চোখে খেয়াল করেছে আহির। পূর্ণ চোখে সে এবার তাকালো ইজানের দিকে, সামান্য হাসি ঠোঁটে টেনে বলল, আপনার নামে একজন কেস করতে যাচ্ছে স্যার, মার্ডার কেস। কথাটার বিপরীতে ইজান ঠোঁটে লিয়ে হেসে ফেলল। সেই হাসি তাচ্ছিল্য, আত্মবিশ্বাস আর দম্ভ মিশ্রিত। তার হাসি দেখে দুই অফিসারের কেউই অবাক হলো না। ব্যাপারটা তাদের কাছেও হাস্যকরই বটে। দারুণ, কে সেই সাহসী ব্যক্তি? আহির সময় নিয়ে জবাব দিল, সুজলা খন্দকার, মৃত ইলিয়াস খন্দকারের স্ত্রী। সম্পর্কে আপনার চাচি, তাই তো? জি স্যার। কেসটা নিয়েছো? আহির বিনয়ের সহিত দুই পাশে মাথা নাড়ল, অথচ ভেতরে ভেতরে সে দারুণ বিরক্ত। ইজান এক ভুরু কপালে তুলে আশ্চর্য হওয়ার ভান ধরে বলে, কেন? ডিপার্টমেন্ট তো তোমাকে একজন সৎ অফিসার বলেছিলে। ইজ দ্যাট ফলস? আহিরের হাত মুষ্টিবদ্ধ হয়, তবে তা সে প্রকাশ্যে আনতে চায় না বলে হাত দুটো পেছনে নিয়ে রাখল। মুখশ্রী যথাসম্ভব শিথিল দেখে সে বলল, স্যার ব্যাপারটা খুব সিরিয়াস। ইলিয়াস খন্দকারের নামে চাইলে আপনি আগেই কেস করে রাখতে পারতেন। মৃত মানুষের নামে কেস? অদ্ভুত, সে তো মারাই গেছে অ্যাক্সিডেন্টে। আহির নিজের নমনীয় ভাব ধরে রাখে, নিরেট স্বরে বলে, অ্যাক্সিডেন্ট না স্যার, ওনার স্ত্রীর ভাষ্যমতে এটা খুন। প্রুফ? আহির নিশ্চুপ বনে যায়। সুজলার কথায় কেসটা নিয়ে ঘাটাঘাটি করলে কুলুপা অসম্ভব কিছু নয়। মহিলার প্রবল আত্মবিশ্বাস অন্তত তাই বলে। তবে আহির জানে এই কাজ ইহজীবনে করা অসম্ভব প্রায়। ইজান প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ায়, ভুরু নাচিয়ে বলে, কেসটা নাও, দেখো কি হয় ভবিষ্যতে। ভেবো না থ্রেট দিচ্ছি। একজন সত্যনিষ্ঠ দুর্বার সৎ খ্যাতি পাওয়া অফিসারের অবশ্যই উচিত কেসটা নেওয়া, আর আমারও এতে সমর্থন আছে। আফটার অল সেই লোক আমার চাচা ছিলেন। আহির মাথা দোলায়, মনে তখন নতুন সন্দেহ, সংশয় দানা বেঁধেছে। ইজান ভাবলেশীন ভঙ্গিতে গাড়ির দিকে এগোয়। প্রতিমধ্যে পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে। কামিনীর কল।
ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে, ভাবে কামিনী নিশ্চয়ই তার জন্য চিন্তা করছেন। কিন্তু তার ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কামিনী অত্যন্ত ঝাঁজ মিশ্রিত গলায় তীরের মতন এক প্রশ্ন ছুড়লেন, কোথায় তুই? ইজান খানিকটা চমকায়। সচরাচর এতটা রূঢ় ব্যবহার কামিনী করেন না। ইজান সময় নিয়ে জবাব দেয়, বাইরে। থানায়। ইজানের কপাল কুঁচকে আসে। আমি আর থানা? সত্যি বল, তুই থানায় না তো? কে আজব, আমি কেন থানায় থাকবো? থানা আমার কাছে উঠে আসবে দরকার হয়। তুমি প্রেসিডেন্ট নাই জান? জানি। কামিনী থামলেন। বেশ অনেকক্ষণ পর একটা দীর্ঘশ্বাসের আওয়াজ শুনতে পেল ইজান। কামিনী বড়ই হতাশ গলায় বললেন, তোর বউ কাঁদছে, তুই এসে সামলা। খুশির চেতনা পুরোপুরি ফিরেছে, তবুও সে মিনিটের মধ্যে 2-3 বার করে হাই তুলছে। বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলতে মানসিক প্রস্তুতি। নিবরাস পায়চারি করছিল কেবিন জুড়ে। তার বারবার মনে হচ্ছে সে কিছু একটা ফেলে যাচ্ছে, অথচ সে সঙ্গে করে কিছুই আনেননি। খুশি হেলান দিয়ে বেডে বসা, নির্বিকার দৃষ্টি কোথাও স্থির নেই। বলা বাহুল্য, চেতনা ফেরার পর সে আগ বাড়িয়ে নিবরাসের সঙ্গে কথা বলেনি, শুধু খাবিরের সঙ্গে বলেছে। ব্যাপারটা নিবরাস এখনো খেয়াল করেনি। তবে করতে কতক্ষণ। খুশি আদুরে হাই তোলে। সেইখানেই নিবরাসের এলোমেলো দৃষ্টি স্থির হয়। চিত্তের বেজায় অস্থিরতা থামে। সে এগিয়ে এসে খুশির মুখোমুখি বসে, গালে হাত রেখে বলে, আর কত ঘুমাবে? খুশি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অনেকক্ষণ। নিবরাস লম্বা দম টেনে বলে, পাহাড়ে যাব খুশ, সেখানে কিন্তু ঘুমালে হবে না, প্রচুর ঘুরতে হবে। খুশির ঠোঁট নড়ে, তবে কণ্ঠনালী চিড়ে শব্দ বেরোয় খুবই মন্থর গতিতে, সময় নিয়ে। আমি কোথাও যাব না, বাড়ি যাব। আগে বাড়ি যাব, এরপর ঘুরতে, নো টেনশন। ভাইয়ার বাড়ি যাব। নিবরাস চোখ মুখ কুচকে ফেলে সঙ্গে সঙ্গে। অসন্তোষ রুদ্ধ কণ্ঠে বলে, মানে আমরা আমাদের বাড়ি যাব? খুশি মুখ ঘুরিয়ে বসে। সাদা রঙের দেয়ালের দিকে শূন্য দৃষ্টি তার। আগ্রহ নিয়ে সে তাই দেখছে। আমার ওখানে ভালো লাগে না নিবরাস, একা একা থাকলে আমার দম বন্ধ লাগে।